ধারা 14 বলছে এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করার ক্ষেত্রে যদি ভুল আদালতে মামলা চলে বা ভুল আদালতে কোনো দরখাস্ত দাখিল করেন তাহলে তার পরিণতি কী হবে। এটি কীরকম, এটা আমাদের 1908 সালের প্রেক্ষাপটে গিয়ে চিন্তা করতে হবে। এটা আজকের দিনে দাঁড়িয়ে চিন্তা করাটা মুশকিল। কেন মুশকিল? কারণ এই ধরনের সিচুয়েশনগুলি এখন আর ঘটবে না। আগে বোঝা যেত না যে এই যে লোকের জমিটা, এটা কি বন্দর থানা ফতুল্লার মধ্যে পড়ছে না নারায়ণগঞ্জে পড়ছে। নিচা জমি, ডোবা, এর মধ্যে কিছু নারায়ণগঞ্জ বা উঁচু নিচু জায়গা, কিছু নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে, কিছু ফতুল্লা বর্ডারে পড়ছে, বা কিছু বন্দরে পড়ছে, কিছু সোনারগাঁয়ের মধ্যে পড়ছে, বা কিছু 2500 পড়ছে, কিছু রূপগঞ্জের মধ্যে পড়ছে। বর্ডার এগুলো তো কিছু ফতুল্লায় পড়ছে, কিছু সিদ্ধিরগঞ্জের মধ্যে পড়ছে, বর্ডার পয়েন্টে পড়ে গেছে। এখন তো আপনি তো ফতুল্লা মনে করে মামলা দায়ের করে দিচ্ছেন, মামলা চালিয়েছেন 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর বুঝতে পারছেন এটা ফতুল্লা হবে না, এটা সিদ্ধিরগঞ্জ হবে। এখন আপনার মামলার কি হবে? আমাদের মেয়াদকাল তো শেষ। আইন বলছে যে তুমি যদি সৎ উদ্দেশ্য, মানে সরল বিশ্বাস, ইন গুড ফেথ, তুমি ভালো করে যাচাই বাছাই করে যদি তোমার মনে হয় যে আসলে এটা ফতুল্লায় পড়ছে এবং ফতুল্লা মনে করে তুমি ফাইল করে থাকো, যত্ন সহকারে 5 বছর চালিয়েও থাকো, তাহলে তোমার পাওনা টাকার জন্য যে 3 বছর মেয়াদ ছিল ওইটা ঠিকই থাকবে, এই 5 বছরটা কাউন্ট করা হবে না। এখানে এটা বলছে কোনো মামলা দায়েরের জন্য নির্দিষ্ট আমাদের মেয়াদ গণনা করতে বা কোনো আপিল আদালতের ক্ষেত্রে দেওয়ানি মামলা সহকারে যদি যথেষ্ট সহকারে আপনি যত্ন সহকারে চালাতে থাকেন, কোনো ইখতিয়ারগত ত্রুটি বা অন্য কোনো কারণ না যদি সরল বিশ্বাসেই চালিয়ে থাকেন, তাহলে যতদিন পর্যন্ত এটার মামলাটার পেছনে আপনি সময় অতিবাহিত করিয়েছেন ততদিন তাহার গণনা থেকে এটা বাদ দিতে হবে। সেকেন্ড প্যারাটার মধ্যে যেটা বলছে উপধারা 2-এ একই কথা, কোনো দরখাস্ত যদি আপনি সরল বিশ্বাসে দায়ের করে থাকেন, দরখাস্তটা যদি যত্ন সহকারে সরল বিশ্বাসে চালিয়ে থাকেন এবং চালানোর পর যদি আপনার মধ্যে কোনো গরল বিশ্বাস না পাওয়া যায়, সরল বিশ্বাসী পাওয়া যায়, তাহলে টাইমিংয়ের ক্ষেত্রে আপনি গণনা থেকে বাদ যাবে। অনলি কিন্তু আপনার মামলা কিন্তু যাচ্ছিল, আপনি কিন্তু মামলা যাওয়ার অবস্থায় চলে গেছেন, আপনার কিন্তু পরিণতি আর ভালো না। কারণ আপনি যে একটা লোকের কাছে টাকা পান, আমরা 57 অনুচ্ছেদে দেখব ঋণ পরিশোধের ক্ষেত্রে ঋণের টাইমিং হচ্ছে 3 বছর। ঋণের মামলা, এই যে ঋণের মামলাটা আপনি করবেন, আপনি তো আমাদের কাউন্টিং করবেন কীভাবে? আপনি তো ফতুল্লা কোর্টে মনে করে তো 5 বছর পারি করে দিয়েছেন, তাতে আপনার শেষ হয়ে যাওয়ার কথা। আমি বলছে না, তুমি যদি সরল বিশ্বাসে করে থাকো তাহলে তোমার 5 বছর কাটা যাবে। মামলা ফেরত নিয়ে এবার সঠিক আদালতে বদলি করে দিতে পারে, ওইভাবে বদলি করে দিবে। আমার দেওয়ানিতে আমরা দেখবো মামলা 24 ধারা অনুযায়ী মামলা শিফট করা যায়, সুট ট্রান্সফার করা যায়, সুট ট্রান্সফার বদলি মিসকেস করে দিবে, বদলি কোর্টে দিয়ে দেবে। কিন্তু টাইমিংয়ের সুবিধা পাবে ও যদি এক্সকিউজটা যৌক্তিক হয়। কিন্তু এই কাজগুলি এখন আর আমরা ওইভাবে হতে দেখব না, কারণ এখন ম্যাপের মাধ্যমে জানা যায় কোন গ্রামের কোন কোনাকাঞ্চি কতটুকু পর্যন্ত এই থানায় পড়ছে কি পড়ে নেই। থানাগুলো এইভাবে সুন্দর করে ভাগ করে। আমরা বাংলাদেশের বর্ডার দেখেন, সমস্ত পাহাড় ইন্ডিয়ার মধ্যে, পাহাড়ের নিচে ভূমিগুলো হচ্ছে আমাদের শেষ, আমাদের সীমানা শেষ, আর ইন্ডিয়ার সীমানার জয়েন্ট সংযোগস্থল দেখবেন হচ্ছে পাহাড়ের নিচে, ওরা হলো উঁচু ভূমিতে, হ্যাঁ আমরা হচ্ছে নিচু ভূমিতে। তো উঁচু ভূমিতে নিচু ভূমিতে সুবিধাটা কী? উঁচু ভূমি থেকে মনে করেন যে গোলাবর্ষণ শুরু করলে নিচু ভূমিগুলো আমরা এমনিতে দৌড় দেওয়ার চান্সেসটা বেশি, সম্ভাবনা বেশি। কারণ উপর থেকে ফায়ার করাটা তো সহজ, নিচে থেকে উপরের দিকে দেখতে দেখতে উপর থেকে মেরে দেওয়া সহজ না। এটা তারা একটা প্রাকৃতিক ভৌগোলিকগত একটা এক্সট্রা সুবিধা পায়। ভাগ করছে এইরকম দ্বারা। এরপর আমাদের বিভিন্ন নদী দ্বারা ভাগ করে, একটা সাগর দ্বারা দেশ ভাগ করে। এটা পৃথিবীতে ভৌগোলিক অবস্থাগুলি ম্যাচ করেই, যদি সম্ভব হয় ম্যাচ করেই করে।